বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে চাকরিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আউটসোর্সিং জব, অর্থাৎ সরকারি দপ্তরে প্রাইভেট চাকরি বা সরকারি দপ্তরে অন্য অর্গানাইজেশন মারফত তোমাকে চাকরি দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি পিডাব্লিউডি দপ্তরে চাকরি করতে চাও, বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে চাও, ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, কিংবা ফায়ার সার্ভিস থেকে ধরে বিভিন্ন এমবিবি ইউনিভার্সিটি বিভিন্ন সংস্থাগুলোতে চাকরি করতে চাও। এখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ এ, গ্রুপ বি ক্যাটাগরি, সব ক্যাটাগরির চাকরি হচ্ছে। কিন্তু চাকরিটা কে দিচ্ছে? ফায়ার সার্ভিসের চাকরিটা কি ফায়ার সার্ভিস দিচ্ছে? ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিটা কি ফরেস্ট ডিপার্টমেন্ট দিচ্ছে? পিডাব্লিউডির চাকরিটা কি পিডাব্লিউডি দিচ্ছে? এমবিবি ইউনিভার্সিটির চাকরি এমবিবি ইউনিভার্সিটি দিচ্ছে? না, দিচ্ছে কে? সোফেট, সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এটাই বলে আউটসোর্সিং চাকরি। আমরা TRLM, ত্রিপুরা স্টেট রুরাল লিভলিহুড মিশনের আন্ডারে চাকরি হতো। এখন কি TRLM ডাইরেক্ট নিয়োগ করছে? না, দায়িত্বটা কাকে দেওয়া হচ্ছে? এক্স ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, অর্থাৎ আরেকটা অর্গানাইজেশনকে ডেকে এনে বলছে TRLM-এ লোক নিয়োগ করা হবে টেন্ডার মারফত। বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে কে? সোফেট। এটাকেই বলে আউটসোর্সিং চাকরি। বিদ্যুৎ দপ্তরে গ্রুপ ডি ক্যাটাগরিতে হেল্পার নিয়োগ করা হতো, এখন তো হেল্পার নিয়োগ করা হয় না, নিয়োগ করা হয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। নিয়োগ করছে কে? ARKIPL নামের একটা প্রাইভেট সংস্থা। কতজন? প্রাথমিক অবস্থায় 196 জন, পরে আর 184 জন। বিদ্যুৎ দপ্তরে গ্রুপ সি ক্যাটাগরি স্টাফ দরকার, টেকনিক্যাল অফিসার থেকে শুরু করে আমাদের জুনিয়র অপারেটর। রেগুলার বেস গভর্নমেন্ট জব, সরকার ডাইরেক্ট চাকরি দিতে পারতো, কিন্তু চাকরিটা দিচ্ছে কে? ARKIPL নামক কোনো প্রাইভেট সংস্থা বা NABS নামক কোনো প্রাইভেট সংস্থা। এও 184 জন, প্রায় 500-600 জন চাকরি বিদ্যুৎ দপ্তরে হয়ে গেছে প্রাইভেট অর্গানাইজেশন বা অন্য একটা অর্গানাইজেশন মাধ্যমে। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরে এখানে TSECL বা বিদ্যুৎ দপ্তর নিজে 600 থেকে 700 চাকরি দিতে পারতো, সেখানে বিদ্যুৎ দপ্তর সেই চাকরিটা দিচ্ছে না, চাকরি দিয়ে দিচ্ছে সোফেট বা ARKIPL বা NABS নামক অনেকগুলি প্রাইভেট বা গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কোনো দায়িত্ব নেই। তুমি বিদ্যুৎ দপ্তরে লোক লাগবে, বিদ্যুৎ দপ্তরে লোক লাগবে। এখন তুমি মনে করো পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আগে জিআইবিটির মাধ্যমে গ্রুপ সি স্টাফ নিয়োগ করা হতো। এখন হঠাৎ করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম পিডাব্লিউডি ডিপার্টমেন্টে LDC নিয়োগ করা হচ্ছে 70 থেকে 80 জন। কে নিয়োগ করছে? সোফেট। এখন তুমি চাকরিটা পাবে, তোমার মনে একটা খুশি থাকবে যে আমি সোফেট বিদ্যুৎ দপ্তর আর এই পিডাব্লিউডি ডিপার্টমেন্টে চাকরিটা পাবো, কিন্তু তোমাকে চাকরি কিন্তু পিডাব্লিউডি ডিপার্টমেন্টে দেয়নি। কে দিয়েছে? সোফেট। অর্থাৎ সোফেট তোমাকে নিয়োগ করবে, সোফেট তোমাকে বেতন দিবে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে জাস্ট তুমি জব করবে, ও 11 মাস, হয়তো পরে বৃদ্ধি পেতে পারে। ইয়ারলি কোনো ডে পাবে না, ইয়ারলি কোনো ইনক্রিমেন্ট পাবে না, HRA পাবে, মেডিকেল, CA কিছুই নেই। 11 মাস পর তোমার চাকরি থাকতেও পারে, নাও থাকতে পারে। এইগুলাকেই বলা হয় কিন্তু আউটসোর্সিং চাকরি, অর্থাৎ সরকারি দপ্তরে প্রাইভেট বা অর্গানাইজেশন মারফত চাকরি। এই চাকরিগুলার অনেকগুলা ড্রব্যাকস আছে, অনেকগুলা ভালো জিনিসটা খুব কমই, ড্রব্যাকসটাই বেশি। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে সাফাই কর্মচারী নিয়োগ করা হয়। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। 6-7-8 মাস ধরে বেতন পাচ্ছে না, বেতনের জন্য আন্দোলন আমরা দেখেছি, কর্মবিরতি পর্যন্ত দেখেছি। বিদ্যুৎ দপ্তরে ARKIPL নামক সংস্থা দ্বারা জুনিয়র অপারেটর এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে প্রচুর সংখ্যক, 500-র উপরে হবে। তাছাড়া টেকনিক্যাল অফিসারও নিয়োগ করা হচ্ছে, ইঞ্জিনিয়ারও নিয়োগ করা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে। তারা কি সময় মতো বেতন পাচ্ছে না তো। আগে আমরা বিদ্যুৎ দপ্তরের ঘটনাটা পরিলক্ষিত করি, তারপর অন্যান্য যে আউটসোর্সিং জবগুলো আছে সেগুলো আমরা এক নজরে দেখব। চাকরি হচ্ছে, কিন্তু আউটসোর্সিংয়ের চাকরি হলো মানে এমন একটা চাকরি যেখানে বেকারদের সাথে প্রতারণা বা বেকারদের ভবিষ্যৎ দিন দিন অন্ধকারের পথে চলে যাচ্ছে। আগে যে চাকরিগুলো সরকার ডাইরেক্ট বিভিন্ন দপ্তর মারফত দেওয়া হতো, যেখানে ফিক্সড পে হোক, অ্যাটলিস্ট রেগুলার হতো, DA পেতো, HRA পেতো, মানে ঘর ভাড়ার টাকা পেতো, মেডিকেল পেতো, সব কিছু পেতো, এবং বেতন 20,000, 30,000, 25,000 আস্তে আস্তে বৃদ্ধি পেতো। সেখানে 12 থেকে 15,000 টাকা বেতনে চাকরি দেওয়া হচ্ছে, যে চাকরির কোনো নিশ্চয়তা বা চাকরির কোনো গ্যারান্টি নেই, তোমার চাকরি থাকবে কি না থাকবে সেই নিয়ে তোমার মধ্যে সবসময় একটা সংশয় থাকবে। আর তুমি অতিথির মতো কাজ করতে হয়। PWD ডিপার্টমেন্টে চাকরি করছো, বিদ্যুৎ দপ্তরকে চাকরি করছো, কিন্তু বিদ্যুৎ দপ্তর তোমার দায়িত্ব নেবে না, কারণ বলবে আমরা তো চাকরি দেইনি, চাকরি দিয়েছে প্রাইভেট অর্গানাইজেশন বা সোফে, তাদেরকে বলো বেতনের জন্য। ঘটনাটা কিন্তু সেরকম ঘটেছে। একটা উদাহরণ আমরা তোমাদের সাথে আলোচনা করছি, আউটসোর্সিং জব নিয়ে অবশ্য অনেকেই জানে না,
অনেকে সেটা বিষয়ে এত তদারকি করে না, কিন্তু জিনিসটা কিন্তু দিন দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসবে সরকার শুধু আউটসোর্সিং মাধ্যমে চাকরি দেবে, বিভিন্ন দপ্তরে ডাইরেক্ট নিয়োগ করবে না। ইদানিং কিন্তু চলছে, তোমরা যদি ভালোভাবে পরিলক্ষিত করো, সোফেদের মাধ্যমে প্রত্যেকটা মাসে নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, ফরেস্ট ডিপার্টমেন্টে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, স্বাস্থ্য দপ্তরে, বিদ্যুৎ দপ্তরে, এডুকেশন ডিপার্টমেন্টে, কোন দপ্তর নেই? সব দপ্তরে সোফেদ স্টাফ নিয়োগ করছে। কেন? ওই দপ্তরটা কি ডাইরেক্ট নিয়োগ করতে পারতো না? বা জিআইবিটি বা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করতে পারতো না পোস্টগুলোতে? না, কারণ জিআইবিটি টিপিএসসির মাধ্যমে নিয়োগ করলে তাদের ফুল টাইম স্যালারি দিতে হবে, তাদের ডিএইচআর অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু যদি আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করা হয়, এই লাইবিলিটিটা কিন্তু গভর্নমেন্টে নেই, কারণ এখানে কিন্তু তোমার চাকরিটা কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ এক্সাম বা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু তোমার চাকরিটা হচ্ছে না। এখানে সবচেয়ে প্রথম আমরা বিদ্যুৎ দপ্তরের ব্যাপারটা দেখি, কি হচ্ছে বিদ্যুৎ দপ্তরে। বিদ্যুৎ নিগমের সামনে কর্মীদের জমায়েত। কেন কর্মীদের জমায়েত? খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হলো বেতন পাচ্ছে না, 5 মাস ধরে বেতন পাচ্ছে না। 500 জন কর্মী নিয়োগ করেছিল, মিনিমাম 500 জন কর্মী, শুধু একটা দপ্তর, এখানে বিদ্যুৎ দপ্তর, অন্যান্য দপ্তর কিন্তু আসছি না, বিদ্যুৎ দপ্তর শুধু। অন্যান্য দপ্তর যদি সবগুলো প্লাস করো কতজন হতে পারে? চাকরি তো হচ্ছে, কিন্তু কোথায় চাকরি হচ্ছে সেটাও তো দেখতে হবে। এটা কি গভর্নমেন্ট জব বলা যায়? দেখি আমরা কি এসেছে প্রতিবেদনটা। ফের শুক্রবার দুপুরে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে অনেক ভিড় জমান কর্মীরা। জানা গেছে কোম্পানির মাধ্যমে, বোঝা গেছে কিসের মাধ্যমে? কোম্পানির মাধ্যমে 500 জন কর্মী নিয়োগ করা হয়েছিল। তারা 5 বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ ছিল, জুনিয়র অপারেটর পদ ছিল। জুনিয়র অপারেটর এটা কিন্তু রেগুলার গভর্নমেন্ট জব। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আগে হেল্পার, এটা কিন্তু রেগুলার গভর্নমেন্ট জব। টিএসএসএল বা বিদ্যুৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতো না, তারা টিএসএসএল বা বিদ্যুৎ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করেনি, আউটসোর্সিং মাধ্যমে চাকরি দিয়েছে, অর্থাৎ কোম্পানির মাধ্যমে চাকরি দিয়েছে। এটা কিন্তু 2018 সাল আগে কিন্তু প্রাক্তন সরকার থাকতে কিন্তু এভাবে আউটসোর্সিং চাকরি ছিল না। এই গভর্নমেন্ট এসে কিন্তু এই আউটসোর্সিং চাকরিটা চালু করছে। বিদ্যুৎ দপ্তর 186 জন হেল্পার নিয়োগের একটা 196 যে হেল্পার নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল, বর্তমান সরকার এসে সেটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে বলা হয়েছে না, বিদ্যুৎ দপ্তর নিয়োগ করবে না, নিয়োগ করবে আউটসোর্সিং নামের একটা প্রাইভেট সংস্থা। বিদ্যুৎ দপ্তরে কিন্তু এখন নিয়োগ হয় না, কিন্তু গভর্নমেন্ট কিন্তু আর নিয়োগ করে না, প্রাইভেট কোম্পানি কিন্তু বা সোভিয়েত কিন্তু নিয়োগ করে। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সেই সারিতে যাচ্ছে। 500 জন কর্মচারী 5 বছর ধরে তারা ঠিকঠাক বেতন পাচ্ছে না। আরও বড় ঘটনা হলো 17 মাস ধরে তারা ইপিএফ থেকে বঞ্চিত। তাই এতদিন প্রচুর সংখ্যক কর্মী বিদ জানান বুতুরাস্থিত নিগমের প্রধান কার্যালয়ের সামনে, হেড অফিসের সামনে। কর্মীদের মধ্যে কয়েকজন প্রতিনিধি নিগমে এমডির সাথে দেখা করেন। কেন তাদের বেতন ইপিএফ আটকে আছে সে বিষয়ে তারা জানতে চান। কতটা পরিবার জানতে চান। যদিও তাদের আশ্বাস দেওয়া হয়েছে শীঘ্রই তাদের সমস্যার সমাধান করা হবে, তাই কর্মীরা কিছু সময় পর শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে আসেন। তাদের যাওয়ার আগে এমডি নিজেও বেরিয়ে যান। তবে কর্মীদের জমায়েত থেকে বোঝা যাচ্ছে যদি প্রতিশ্রুতি না মিলত তারা ফের আন্দোলন সংগঠিত করত। আমাদের ন্যায্য দাবি প্রতি মাসের স্যালারি, সরকারি দপ্তরে যারা চাকরি করে তাদেরকে আন্দোলন করতে হয় নাকি স্যালারি বেতনের জন্য? সবার স্যালারি তো মাসে 1 তারিখ ঢুকে যায়, কিন্তু না, সরকার তো ডাইরেক্ট নিয়োগ করেনি, করেছে প্রাইভেট কোম্পানির মাধ্যমে। এখন ডাইরেক্ট 1 তারিখ স্যালারি না ঢুকুক, 5 মাস পরে স্যালারি ঢুকুক, তা পিডাব্লিউডি হোক, স্বাস্থ্য হোক, বিদ্যুৎ হোক, এডুকেশন, যে কোনো ডিপার্টমেন্ট হোক, সরকার তো দায়ভার নেবে না, কারণ গভর্নমেন্ট চাকরিটা তো তোমাকে টিসিসিএল বা সরকার দেয়নি। এখন যে এই 500 জনের বেতন হচ্ছে না, এই 500 জন চাকরি কি বিদ্যুৎ দপ্তর দিয়েছে? তোমাদের অনেকে কোশ্চেন থাকবে। আমরা তো সোফেদ বা প্রাইভেট সংস্থার মাধ্যমে সরকারি দপ্তরে চাকরি করছি। এখন কোশ্চেন হলো এই 500 জন চাকরি কি বিদ্যুৎ দপ্তর দিয়েছে? পাওয়ার ডিপার্টমেন্ট দিয়েছে? টিএসসিএল দিয়েছে? উত্তরটা হবে না। এই 500 জনকে কে চাকরি দিয়েছে? কোম্পানি। কোম্পানি কয় মাস ধরে তাদের বেতন দিচ্ছে না? 5 মাস। কত মাস ধরে তারা ইপিএফ বা প্রভিডেন্ট টাকা খাচ্ছে না? 17 মাস। 17 মাসে তারা ন্যায্য যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সেটা কোম্পানি দিচ্ছে বা খরচ করে নিচ্ছে, কোথায় কী করছে কোনো কৈফিয়ত আছে? সেটা কোনো দায়ভার আছে? নিয়োগপত্র কিন্তু টিসিসিএল সই করেনি, এআরকেপিএল বা একটা প্রাইভেট সংস্থা কিন্তু তাদের নিয়োগপত্রে সই করছে কোম্পানি ও টেন্ডারের মাধ্যমে। টেন্ডারটা কীরকম? বিদ্যুৎ দপ্তরে 600 জন স্টাফ নিয়োগ করা হবে টেন্ডার দেখার জন্য, তারপর একটা কোম্পানি এসে টেন্ডার পাবে, এরপর কোম্পানি মার্কেট থেকে স্টাফ নিয়োগ করে বিদ্যুৎ দপ্তরে সাপ্লাই দেবে। অর্থাৎ তোমার ভ্যালুটা কোথায় থাকলো? এরপরে কোম্পানি তোমার থেকে বিদ্যুৎ দপ্তর থেকে 12-13 হাজার টাকা 14 হাজার টাকার স্যালারি নেবে, তোমাকে দেবে 8-9 হাজার টাকা। আজকালকে দিনে 8-9 হাজার টাকা একটা ফ্যামিলি চলে? কোথায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান চাকরির বাজারটা একবার দেখা যায়। এখন তোমাদের কোশ্চেন যে একদম কোয়ালিফিকেশনও কি কিন্তু কম নয়, কিন্তু মাধ্যমিকের ফার্স্ট পর আইটিআই লাগবে। আইটিআই করে চাকরি পাবো 8 হাজার টাকা বেতনে।
গভর্নমেন্ট কিন্তু 12,000 টাকা নিচ্ছে, কিন্তু দিচ্ছে 8,000। এখন সরকার কিন্তু ডাইরেক্ট 12,000 টাকা বেতনে ওই স্টাফটাকে নিয়োগ করতে পারতো, কিন্তু সরকার যদি ডাইরেক্ট নিয়োগ করে সরকারের উপর একটা চাপ প্রেশার ক্রিয়েট হবে, ভবিষ্যতে তারা রেগুলেশন আন্দোলন করতে হবে, ভবিষ্যতে তারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করবে, অনেকটা হেইতেই অনেক কিছু ব্যাপার আছে। তাই গভর্নমেন্ট ডাইরেক্ট নিয়োগ করছে না, প্রাইভেট সংস্থা। এবার তোমরা দেখো, তোমারটা তোমরা দেখে নাও, ভালো লাগলে করো, নিলে করো না। এটাই হলো সবচেয়ে বড় বর্তমানে ট্র্যাজেডি, সবচেয়ে বড় সত্যি কথা। আউটসোর্সিং জব কিন্তু চারিদিকে ছেয়ে বসেছে বর্তমান সময়ে। এই আউটসোর্সিং জবে বেড়া করলে কিন্তু প্রত্যেকটা চাকরি প্রত্যাশী, প্রত্যেকটা পরিবার কিন্তু বর্তমানে খুব কষ্টে ভোগ করছে। একমাত্র যারা আউটসোর্সিং মধ্যে চাকরি পেয়েছে, একমাত্র তারাই বলতে পারবে তারা কতটা কষ্টে তাদের পরিবার ফ্যামিলিকে চালাচ্ছে। বেতন মাসিকের পর বেতন হচ্ছে না। আমরা দেখেছি কিছুদিন আগে হেলথ ডিপার্টমেন্টে সেরকম ঘটনাটা হয়েছে, তারা বেতন পাচ্ছে না 4-5 মাস ধরে, সেই আউটসোর্সিং জব। এবং আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল যে কর্পোরেশন হবে, সেখানে প্রচুর আউটসোর্সিং জব আছে। কোথায় নেই আউটসোর্সিং জব? কোন সেক্টরটা নেই আউটসোর্সিং জব? এগুলা কি আগে ছিল, না নতুন করে সৃষ্টি করা হয়েছে? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র পরে বিদ্যুৎ দপ্তরে আগে ছিল না 18 আগে? কেন এই আউটসোর্সিং মাধ্যমে চাকরিটা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে? কেন গভর্নমেন্ট রেগুলার বেসিসে চাকরিটা দেয়নি বা ফিক্সড বেসিসে দেয়নি? সেটা তো কোশ্চেন জাগে। এতগুলা পরিবার বর্তমানে কষ্টে চলছে, স্বল্প বেতনে কাজ করছে। টিআরএলএম ডাইরেক্ট আগে নিয়োগ করতো, টিআরএলএম এখন আর ডাইরেক্ট নিয়োগ করে না, এক্স ভেঞ্চার প্রাইভেট কোম্পানিতে দায়িত্ব দিয়ে দিয়েছে। স্বাভাবিক। আমাদের যে এডিসি এরিয়াতে ডাইরেক্ট নিয়োগ করতে পারতো না, টিইআরসপি বলে একটা প্রজেক্ট এসেছে, প্রজেক্টের মাধ্যমে প্রচুর নিয়োগ চলছে, 243-57খানা পোস্টে। কেন এডিসি ডাইরেক্ট নিয়োগ করতে পারতো না? এগুলো তো আউটসোর্সিং জব। আউটসোর্সিং জবটা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। আর আউটসোর্সিং জবের বেড়া করলে বর্তমানে বেকাররা কত কষ্টে আছে সেটাও তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কি করব? আমাদের কি করণীয়? কিছু কি করার আছে? গভর্নমেন্টকে আমরা আবেদন করতে পারি, নিবেদন করতে পারি যাতে আউটসোর্সিং মধ্যে চাকরি না হয়। তোমাদের কি করা আছে? বর্তমানে বেকারত্বের এরকম পজিশনে গিয়ে ত্রিপুরা পুজেছে, মানে নর্থ ইস্টে তো 1 নম্বর হবেই, পুরো ভারতেও একটা সময় পরে 1 নম্বরে চলে যাবে বেকারত্বের দিকে, সবচেয়ে বেশি বেকারত্বের দিকে। তাই এই যে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা বর্তমান সময় একটা চাকরির সন্ধান করছে, আউটসোর্সিং হোক যে কিছু হোক, মানে খেয়ে তো বাঁচতে হবে। এখন আমাকে একটা চাকরির নিউজ এসেছে, আউটসোর্সিং চাকরি, আমার কোয়ালিফিকেশনের সাথে ক্রাইটেরিয়ার সাথে মিলে গেছে, আমি অবশ্যই তো ফর্ম ফিল আপ করে জমা দেবো। আমার তো একটা চাকরি দরকার। আমাদের কি করার আছে এখানে? এইভাবেই চলবে। হয়তো ভবিষ্যতে আরও অন্যান্য ডিপার্টমেন্টে আউটসোর্সিং মাধ্যমে চাকরিটা হবে। তবে একটা সময় পর সরকারি চাকরি থাকবে কি না, বা সরকারি ডিপার্টমেন্টে কাজ কীভাবে চলবে, সরকারি লোক নিয়োগ করা হবে কি না, নাকি সবই আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করা হবে, এটাই সবচেয়ে বড় কোশ্চেন। বুটটা কিন্তু আউটসোর্সিং চাকরির জন্য বেকাররা দেয় না, বুটটা কিন্তু দিয়েছিল বছরে 50,000 চাকরির জন্য, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে 50,000 পোস্ট খালি পড়েছিল, তা 1 বছরের মাধ্যমে নিয়োগ হবে সেই আশা প্রত্যাশা নিয়ে কিন্তু বুটটা দিয়েছিল। সেই আশা প্রত্যাশা নিয়ে বুট দেয়নি যে চাকরি গভর্নমেন্ট আসার পর আউটসোর্সিংয়ের মাধ্যমে, প্রাইভেট সংস্থার মাধ্যমে, সফেদের মাধ্যমে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ডালাও করে নিয়োগ করা হবে, যে চাকরিগুলো কোনো ভবিষ্যৎ নেই, মাসকে কোনো স্যালারি নেই, স্যালারির কোনো স্ট্রাকচার নেই, যেখানে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই, চাকরির কোনো গ্যারান্টি নেই, যে কোনো টাইমে আমার চাকরি চলে যেতে পারে, আমার 11 মাস পরে আমার কন্ট্রাক্ট, আমার এগ্রিমেন্ট বাড়তেও পারে, নাও বাড়তে পারে, কোম্পানি আমাকে রাখবে না রাখবে কোম্পানির বিষয়। তাহলে আমি কি পথে বসবো শেষ সময়? আউটসোর্সিং চাকরি ভেড়া করলে বর্তমানে খুব কষ্টেই চলছে। একমাত্র যারা আউটসোর্সিং মধ্যে চাকরি করছে একমাত্র তারাই বলতে পারবে। আমরা জাস্ট সেই সময় বা সেই যে মোমেন্টটা, সেটা সবার সাথে তুলে ধরার প্রয়োজনীয়তা মনে করেছি যে আউটসোর্সিং জবটা কী, বর্তমান সময়ে আউটসোর্সিং জবটা কী পর্যায়ে আছে, এবং যারা চাকরি পাচ্ছে আউটসোর্সিং মাধ্যমে তাদের কী রকম জীবনযাপন করছে, কীভাবে তারা বর্তমান সময়ে চলছে, তাদের সাথে কী ধরনের প্রতারণা বা তাদের সাথে কী ধরনের বেতন বৈষম্য করা হচ্ছে তা তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।